দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এইটিএ টাইলস নিবেদিত নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোম। দিনের আলোচিত সব ঘটনা আপনাদের সঙ্গে জানাবো আমি মামুন উর রশিদ। ডিসেম্বর প্রথমার্ধে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের তফসিল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে কথা জানান ইসি সচিব আবুল ফজল মোহাম্মদ সানাহুল্লাহ। জানান 31 অক্টোবর 2025 পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা, তবে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে। বলেন নির্বাচনের সময় কোনো প্রার্থী এবং গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবে না। জানানো হয় নির্বাচনের সময় ইন্টারনেট বা কোনো সেবা বন্ধ অথবা সীমিত করতে চায় না কমিশন। ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল 24-কে এই কথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক রহমানের নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে 17টি বছর। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 1/11 এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। এরপর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চ্যানেল 24-কে জানান তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তফসিল ঘোষণা হলে তো অবশ্যই আসতে পারেন না, আসবেন কেন? উনি তো ওনার নেতৃত্বেই তো বিএনপি ইলেকশনে যাবে। হি ইজ আওয়ার প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, হি উইল বি দি নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইনশাল্লাহ, ইফ পিপল elect BNP into office. তো in terms of এখানে কোনো ইফস বাটস নাই, বুঝছেন? উনি দেশে আসছেন এবং যদি ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে তো অবশ্যই ইলেকশন হবে, যদি ঘোষণা আর চলে আসছে। তো ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে স্বাভাবিকভাবে তফসিল ঘোষণা বোধহয় হবে নভেম্বরের এন্ডে, দি ফার্স্ট উইক অফ ডিসেম্বর লেটেস্ট, বাই ফার্স্ট উইক অফ ডিসেম্বর। তো এইটাই তো টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমের মধ্যেই তো আসবে। স্বামীর সাথে 2008 সালে লন্ডন পাড়ি দেন ডাক্তার জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সাথে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সাথেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির। আমাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ওয়াইফ, স্বাভাবিকভাবে ওনার উপর একটা মিডিয়া পলিটিক্যাল অ্যাটেনশন অটোমেটিকলি আসে। ওনার রাজনীতিতে আসাটাও অস্বাভাবিক হবে না, যেমন ডিসমিসও করা যাবে না, আবার আসবেন যে দ্যার ইজ আ হারি ফর হার টু এন্টার পলিটিক্স, ওই ধরনের কোনো এনভায়রনমেন্ট প্রিভেল করতেছে না। আমার প্রেডিকশন বলে উনি মানুষের কাছাকাছি কাজ করবেন, বিএনপির আমব্রেলার আন্ডারে থেকেই, শিল বি ক্লোজ টু দ্য পিপল অলওয়েজ। আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান। ধারাবাহিকতা আছে যে সিনিয়র লিডাররা, পার্টির লিডাররা অনেক সময় একাধিক আসন থেকে নির্বাচন করেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ের প্রধান কাজ সুন্দর নির্বাচন, পাশাপাশি জুলাই হত্যার বিচার এবং সংস্কার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 10:30টায় শুরু হয় আলোচনা। এদিনের বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক মেহরিন চৌধুরীর নামে জাতীয় পদক প্রবর্তন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার সিদ্ধান্ত হয়। সূচনা বক্তব্যে ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেখানে প্রথম ও প্রধান কাজ সুন্দর নির্বাচন করা। এছাড়া অন্য দুটি বড় দায়িত্ব বিচার এবং সংস্কার। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে জানাবে নির্বাচন কমিশন। স্মরণ করিয়ে দেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার। এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে প্রত্যাশা জানান, নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকবে না। ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। আমরা সবাই আনন্দের সাথে ভোট দিব এবং ওই সময় আমরা মনে করি কারো কোনো কমপ্লেন থাকবে না। আজকে প্রেস সচিব জানান, প্রশাসন কার্যকর আছে বলেই সরকারের পক্ষে এত অর্জন সম্ভব হয়েছে। এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশের মানুষ এবার একটি স্বচ্ছ নির্বাচন চায়। রাজধানী গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বচ্ছ নির্বাচনের জন্য বর্তমান প্রশাসনের পাশাপাশি অন্যান্য ট্রেনিংপ্রাপ্ত বাহিনী রাখার পরামর্শও দেন তিনি। এই নির্বাচন নিউট্রাল নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাধিকার নিশ্চিত করার জন্য জনগণের এই দীর্ঘ সংগ্রাম আন্দোলন আমাদের করতে হয়েছে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হাল নাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব। সময়সূচি চূড়ান্ত না হলেও নির্বাচনের ঘোষণায় নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের মাঝে। বিশ্লেষকরা বলছেন, পেশি শক্তি আর টাকার প্রভাবমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও এক ধাপ এগোলো অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই বার্তা পৌঁছেছে শহর থেকে গ্রামে, তাই নানা জল্পনা কল্পনা ভর করেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে। কারো মধ্যে উৎসব আমেজ, কেউ আবার আগের অভিজ্ঞতা থেকে সামনে আনছেন নানা প্রশ্ন। আগে তো জেলা নির্বাচন হয়েছে, ভোট তো আমরা সঠিকভাবে কেউ দিতে পারছি, কেউ পারিনি। কেউ গেলেও ভোট হচ্ছে, কি না গেলেও ভোট হয়ে গেছে, এরকম পরিস্থিতি। ভোট দেওয়া ভালো লাগে না, কিছু মনে করো তোমাকে যদি নাই দেখা পাইতে আমার ভোট দিয়ে লাভ কি। এবার আমরা ভোট দিব, মানে সকালে সবাই মিলে যাওয়া ভোটে, ভোট দেওয়ার মজাটা আলাদা। নির্বাচনের সময় ঘোষণার পর বেশ আশাবাদী বড় দল বিএনপি। আর দীর্ঘদিন পর পাওয়া ভোটের সুযোগ শতভাগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। বর্তমানে যে আমাদের কাউন্সিল হচ্ছে, এটা নির্বাচনে মূলত নির্বাচনকে কেন্দ্র করেই দলকে সুসংগঠিত করা, এটা নির্বাচনেরই একটা পার্ট। আমরা নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। আমরা সরকার যেই টাইমে নির্বাচন দেই, আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমাদেরকে ব্যতি রেখে যদি সরকার নির্বাচন করার চেষ্টা করে, তাহলে সেটা খারাপের দিকে যাবে। ব্যস্ততা বেড়েছে জেলার নির্বাচন অফিসগুলোতেও। এলাকা নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি আর নতুন দলের নিবন্ধনে কাজ করছেন কর্মকর্তারা। তবে এত বড় আয়োজন সফল করার পেছনে বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। ভোটার তালিকাটাই আপডেটেশনের কাজ চলছে, ভোট কেন্দ্রটার কোনো চিঠি আসে নাই, তারপরে আমরা সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো এটা অলিখিতভাবে আমরা দেখে যাচ্ছি। সমস্ত ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে, নিরপেক্ষ হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য
যা যা করা দরকার তার সর্বোচ্চটা করবে। এখন ভোটের দিনক্ষণ চূড়ান্তের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার সফরে যাওয়ায় দলের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ঘুরতে যাওয়া অপরাধ নয়, সাগর পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আর শোকজকে বিধি বহির্ভূত আখ্যা দিয়ে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যম প্রপাগান্ডা ছড়িয়েছে। তার দাবি, দলীয় প্রধানকে জানিয়েই কক্সবাজার ভ্রমণে গেছেন তারা। দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। আজ তাকে আদালতে হাজির করা হলে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন, এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিঙ্গাপুর ও মালয়েশিয়া 195 কোটি টাকা পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.এস.এম. আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জি.কে. শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। 2023 সালের 17 জুলাই জি.কে. শামীমকে 10 বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। ঢাকার বিশেষ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সে সময় রায়ে বলেছিলেন, প্রসিকিউশন জি.কে. শামীম ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে সাজা দিয়েছে। গেরিলা প্রশিক্ষণ নয়, বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামী সহ দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন মেজর সাদেকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন। তবে পুলিশ ও রাষ্ট্রপক্ষ বলছে, পুলিশ কর্মকর্তার পরিচয়ে জাফরিনই প্রশিক্ষণের জন্য ভাড়া নেয় হলটি। সিসিটিভি ক্যামেরাও বন্ধ করান তিনি। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে। স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে। বৃহস্পতিবার আদালতে নেওয়া হয় তাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য উপাত্ত মুছে ফেলা হয়। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিন ও আরেক আসামি আদনানকে 7 দিনের রিমান্ড দেন আদালত। গেরিলা প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সুমাইয়া জাফরিন। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য উপাত্ত দিতে পারেন না। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে 300-400 লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে চলছে অভিযান। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল। এবং কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।